প্ল্যানেট অফ কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, ট্রেড, বার্টার আমাদের একদম আর্লি চাইল্ডহুড এজ থেকে অ্যাডোলেসেন্ট এজের পূর্ব মুহূর্ত পর্যন্ত এবং আমাদের পরিণত জীবনের একদম শেষ ভাগ পর্যন্ত যে প্ল্যানেটের কারকতা তথা আমাদের ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রেও এবং স্বল্প মেধা তথা প্রারম্ভিক মেধা শক্তির যে একদম প্রাথমিক পদক্ষেপ হিসাবে যে প্ল্যানেট কার্যকরী থাকে তার নাম হচ্ছে বুধ, যে আগামী ২৬ তারিখ অর্থাৎ আজকে আমি যখন অনুষ্ঠান করছি কয়েক ঘন্টা আগে বুধ বকরি হয়ে গেছে। আমি পরপর দুটো অনুষ্ঠান করছি, জাস্ট আমি লিউনার এক্লিপস আমি শুক্রের অনুষ্ঠান করলাম এবং তারপরে বুধের অনুষ্ঠান করছি। তো সেই হিসাবে বুধ কিছুক্ষণ আগে বকরি হয়েছে এবং এই বক্রতা বুধের থাকবে ২১ তারিখ পর্যন্ত, ২১শে মার্চ পর্যন্ত। এই বক্রতা থাকাকালীন বুধ কুম্ভ রাশিতে পুরোপুরি অবস্থান করবে, কারণ বুধের ম্যাক্সিমাম যে গমন আছে সেটা ২৮ ডিগ্রি পর্যন্ত মিথুন রাশির নবাংশে, এবং সেখান থেকে বুধ এই ঘরেই ম্যাক্সিমাম কুম্ভ রাশির নবাংশ অর্থাৎ বর্গোত্তম অবস্থাতেই বুধ গিয়ে ডাইরেক্ট হবে ২০ এবং ২১-এর জাংচারে অফিসিয়ালি ২১ তারিখে। এবং এখানে সে মঙ্গলযুক্ত থাকবে, রাহুযুক্ত থাকবে, ১৫ তারিখ পর্যন্ত রবি থাকবে এবং শুক্র ১ তারিখ পর্যন্ত থাকবে। ২ তারিখ অফিসিয়াল, ২ তারিখ হওয়া মাত্র শুক্র এখান থেকে বেরিয়ে যাবে। এই সামগ্রিক ক্ষেত্রে বৃহস্পতি দৃষ্ট অবস্থায় আমরা বুধের এবং শনি এই ঘরে দ্বিতীয় অবস্থান করছে নিজের মূল ত্রিকোণে। এই অবস্থায় বুধের সামগ্রিক ফলাফল নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের করে দেব। টাইমিংটা শুধু বলে নিই, বুধ আজকে অর্থাৎ ২৬ তারিখ দুপুরবেলা বেলা ১২টা ১৭ বকরি হয়েছে। তখন বুধ যে দূরত্ব পর্যন্ত অতিক্রম করেছিল কুম্ভ রাশির সেটা হচ্ছে ২৮ ডিগ্রি ২১ মিনিট ১০ সেকেন্ড মিথুন রাশির নবাংশ, এবং বুধ নিচে নামতে নামতে বকরি অবস্থায় সে ম্যাক্সিমাম যে দূরত্ব পর্যন্ত আসবে সেটা হচ্ছে ১৪ ডিগ্রি ১৬ মিনিট ৪৬ সেকেন্ড, এবং সেটি কুম্ভ রাশির নবাংশ, এবং সে চলে যাবে বৃহস্পতির নক্ষত্রে এখন রয়েছে, এবং সেখান থেকে পুনরায় সে রাহু নক্ষত্রে প্রবেশ করবে ২০ ডিগ্রি বা তার নিচে আসলে পরে, এবং আলটিমেটলি ২১শে মার্চ রাত্রিবেলা ২০ থেকে ২১ হবে। সেই সময় ১টা ২ মিনিটে বুধ ডাইরেক্ট হবে। আলটিমেটলি ডাইরেক্ট হয়ে তারপর সে গতি নেবে, সেই আলোচনা আলাদা হবে। এবং ১১ই এপ্রিল বুধ পুনরায় একদম মীন রাশিতে প্রবেশ করবে এবং ডেবিলিটেটেড হবে। তো আমরা এখানে বুধের এই অবস্থানকারী আমরা মার্গী আলোচনা করেছি, তো অবস্থানকারী জায়গায় বকরি নিয়ে আলোচনা করতে আমরা কয়েকটা জিনিস প্রারম্ভিক আলোচনায় আপনারা অনেকবার শুনেছেন বা জানেন। বুধ নিয়ে এভরি মান্থেই অন্তত একটা বা দুটো ভিডিও হয়। বুধের জেনারেল ক্যাটেগরি সম্পর্কে আমি নতুন করে কিছু বলছি না, সেটা আলোচনাটা দীর্ঘায়িত হবে। যে বিষয়টি নিয়ে আমি মূলত এখানে কথা বলবার চেষ্টা করব সেটা হচ্ছে বুধের এখানে কতগুলো স্পেসিফিক ধরন আছে। সেটা হচ্ছে কুম্ভের ঘরে বুধ একটা মাঝারি থেকে একটু বেটার ধরনের নর্মাল ফল দেওয়ার চেষ্টা করে যখন সে নর্মাল গতিতে এখান দিয়ে পাস করে, কিন্তু সেই অবস্থাটা এখন নেই। এখন বুধ বকরি হয়ে গেছে, এবং বকরি অবস্থায় বুধ এখানে একদম প্রাথমিক ক্ষেত্রে শুক্রের সাথে ৩ দিন মতো অবস্থান করবে। তারপরে শুক্র বেরিয়ে যাচ্ছে বুধের একদম পাশাপাশি অবস্থায় থেকে, এবং শুক্র এক্সল্টেড স্টেটে চলে যাবে। কিন্তু মঙ্গল কিন্তু বেশ গতিতে নিয়ার অ্যাবাউট ৪৬ মিনিট পার ডে গতিতে, অতিচার গতিতে সে বুধের দিকে, বকরি বুধের দিকে অগ্রসর হচ্ছে। রাহু অলরেডি এখানে রয়েছে, বর্গোত্তম রয়েছে, রবি এখানে রয়েছে, এবং সে ১৪ তারিখ রাত ১৫ তারিখ ১৪-১৫ জামছার পর্যন্ত মার্চ মাসে থাকবে। এবং খুব টেকনিক্যালি ১৫ তারিখ ১৫ই মার্চ
বকরি বুধ এবং মঙ্গলের ক্রসিং হবে বেলা 12টা থেকে 12:30টার মধ্যে, এবং সেটা 15°37' মতো, এবং সেটাও বর্গোত্তম স্টেটে। মঙ্গলও তখন মঙ্গল রাহু বুধ অলমোস্ট তখন নেক টু নেক থাকবে। মঙ্গল জাস্ট রাহুকে ক্রস করে আসবে, রাহু বর্গোত্তম থাকবে এই ঘরে মার্চ মাসের মোটামুটি 23 তারিখ পর্যন্ত। তো সেই হিসাবে মঙ্গল রাহু বুধ যখন বিশেষত মঙ্গল এবং বুধ একে অপরকে উল্টো দিকে ক্রস করবে, তখন তারা প্রত্যেকেই কুম্ভ রাশির নবাংশে যাবে। আলটিমেটলি 20 তারিখ, যেদিন বুধ মানে যার পরের দিন বুধ আর কি, জাস্ট অফিসিয়ালি পরের দিন বুধ ডাইরেক্ট হবে, সেই দিন মঙ্গল 20° ক্রস করে চলে যাবে এবং সে বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করে যাবে, রাহু নক্ষত্র সে ছেড়ে দেবে। তো এখানে কতগুলো টেকনিক্যালিটি রয়েছে। টেকনিক্যালিটির জন্য এখানে যে সমস্যাটা তৈরি হবে, আমি জাস্ট শুক্রের আলোচনার সময় আপনাদের বললাম যে আপনারা আগামী গ্রহণ পর্যন্ত, গ্রহণের আলোচনা আমি আগে করে দিয়েছি, গ্রহণ পর্যন্ত মানে আজকে 26 থেকে পরবর্তী 5-6 দিনের মধ্যে পৃথিবীর সমগ্র জিওপলিটিক্যাল স্টেট তথা যে নর্মাল স্টেবিলাইজেশন আছে সেটা এতটা অ্যাফেক্টেড হবে, সেটা কিন্তু নিজের জীবন বা সেটা দিয়ে আমরা সবাই বুঝতে পারবো। অ্যাজ ওয়েল অ্যাজ স্লাইটলি প্রাকৃতিক দুর্যোগেরও সম্ভাবনা রয়েছে, সেটা আমাদের আমি অলরেডি বলেছি ভারতের পূর্ব এবং পশ্চিম দুই উপকূলেই দুই দিকেই রয়েছে ভারতের মধ্যবর্তী অংশে, এবং সেটা মোটামুটি ভারতের পরবর্তী বাংলাদেশ, তারপরে আবার ভারত, তারপরে মায়ানমার, তারপরে লাওস, কম্বোডিয়া, নিচের দিকে থাইল্যান্ড, ওই পর্যন্ত অংশ, মানে সাউথ চায়না সি অতটা যাবে না, ওই পর্যন্ত অংশ থেকে ভারতের মোটামুটি মধ্যভাগ পর্যন্ত। সাদার্ন ফেজে গেলে সেটার একটু ভয়াবহতা বেশি থাকবে, তবে প্রবাবিলিটি কম আছে। মধ্য ভারত পর্যন্ত এখানে কিন্তু কিছু প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে, তো সেটা আমরা ফিল করব অল্প বিস্তর, কারণ দুটো গ্রহণের মধ্যেখানে আছে, তার ফলে চন্দ্র, সূর্য এবং পৃথিবীর অ্যালাইনমেন্টও অলমোস্ট এক জায়গাতেই রয়েছে। এখানে কী কী ধরনের ইফেক্ট দেবে দেখুন। প্রথম যে ইফেক্ট দেবে, আমি একদম ছোট, যেহেতু বুধ প্রাইমারি এজকে প্রাথমিকভাবে রিপ্রেজেন্ট করে, ব্যবসা বাণিজ্যকে রিপ্রেজেন্ট করে, আমি সেই অংশ দিয়ে শুরু করছি। তো ছাত্রছাত্রী যারা আছে তাদের মানে হ্যাভ টু বি more and more focused over their respective studies, স্পেশালি যারা মোটামুটি 8, 9, 10 এই পর্যন্ত ছেলেমেয়েরা আছে, মানে 14 থেকে 17 বছর পর্যন্ত। আমি কিন্তু ডিউরেশন বলছি না 14 থেকে 17, মানে 7-8 বছর থেকে 14 থেকে 17 এই এজটা বেশি অ্যাফেক্টেড হবে। বিশেষত কোন দিকে, বর্তমান যুগের ধরুন আমাদের প্রায় প্রত্যেকের ঘরেই ছেলেমেয়েরা মোবাইল, কম্পিউটার এগুলোর প্রতি একটু বেশি তাদের অ্যাফেকশন আছে। বিভিন্ন গেম বলুন, তারা অনলাইন চ্যাটিং বলুন, বিভিন্ন রকম সফটওয়্যারের প্রয়োগ বলুন, প্রায় সবাই সিদ্ধহস্ত এ ব্যাপারে। তো এই জায়গাটাতে কিন্তু তাদের অনেক বেশি সময় তাদের নিয়ে নেবে, যেহেতু এ সময় একটা পরীক্ষার মধ্যবর্তী অংশও চলছে। তার ফলে সব গার্জিয়ানরা যেন তাদের সন্তানদের সেই জায়গাটা আর কি নজর রাখে। বেশি মানে এমন কিছু রিগোরাস কিছু করতে যাবেন না, সেটাতে এফেক্ট হবে, কারণ মঙ্গল আছে, রাহু আছে, বুঝিয়ে যতটুকু করতে পারেন সেটাই এনাফ। এবং বেশি পরিমাণে চেষ্টা করবেন যে তারা যে গেম খেলছেন, তারা যে বিভিন্ন রকম ধরুন এখন অনেক বাচ্চারা একসাথে অনলাইনে বিভিন্ন গেম আছে একসাথে খেলতে পারে, তো সেই রিগার্ডিং কাজকর্মগুলো তারা যাতে আপনাদের সামনে করে ব্যাপারটা খেয়াল রাখবেন, কোনোভাবে গোপনে না চলে যায়, তাহলে কিন্তু সেখান থেকে কিছু অ্যাবারেশন তৈরি হওয়ার যোগ আছে। এই ব্যাপারটা খেয়াল রাখবেন। আর হচ্ছে যারা আরেকটু বড়, মানে হাই সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশনের একদম প্রাথমিক স্তরে যারা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে তারা যেন মানে যারা মানে ফিজিক্স আছে, ম্যাথামেটিক্স আছে, ফিজিক্যাল কেমিস্ট্রি আছে,
তাছাড়া ধরুন বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং জায়গায় যারা একদম প্রাথমিক ক্ষেত্রে পড়াশোনা করছে, বিভিন্ন ধরনের প্রবলেম যখন তারা সলভ করছে সেক্ষেত্রে যাতে তাদের ফোকাস অনেক বেশি থাকে, নাহলে কিন্তু খুব সিলি মিস্টেক হবে সেখান থেকে। যতটা সম্ভব একদম যে তরুণ বয়সের ছেলেমেয়েরা, মোটামুটি 8, 9, 10 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত, এরা চেষ্টা করবেন নিজেদের পেরেন্টস বা অত্যন্ত যাদের প্রতি বিশ্বাস করা যায় এরম ব্যক্তিবিশেষ ব্যতি রেখে নিজের যে সিক্রেসি আছে, নিজের যে ইন্টারনাল ইনফরমেশন আছে, সেগুলো যেন বাইরে বেশি আলোচনা করবেন না, কারণ সেখান থেকে কোনোভাবে আপনাদের কিন্তু মানে বলতে পারেন একটু ডেফামেশন হওয়ার কিন্তু যোগ আছে। এমন কিছু কথাবার্তা হয়তো বলে দিল কিছু মানুষ, যেটাতে আপনাদের কিন্তু মনে আঘাত লাগতে পারে এরকম ধরনের, বা কটু সমালোচনা করল এরকমও সম্মুখীন হতে পারেন। এমন মানুষকে বলবেন যার যে সমালোচনা করবে কিন্তু সেটা যেন পজিটিভ ওয়েতে, যাতে আপনার রিফরমেশন হয় রাদার দ্যান অপমান, সেইটা খেয়াল রাখবেন। আচ্ছা, বুধ বক্রি হওয়ার সাথে সাথে আপনারা খেয়াল রাখবেন, মানে আজকে থেকে জাস্ট স্টার্টেড, আমি বেশ কিছু ইনসিডেন্টস অলরেডি, মানে 4-5 ঘন্টা যেহেতু হয়ে গেছে আমি সেটা বুঝতে পারছি, বা কালকে থেকে রাদার বলা যায়, এটা হচ্ছে প্রচুর মিস ইনফরমেশন এ সময় কিন্তু সমাজের মধ্যে পরিচালিত হবে। সেটা বিভিন্ন ধরুন ইনফরমেশন কিভাবে আসে, বিভিন্ন সোর্স মারফত আসে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বা আমাদের কথাবার্তার মাধ্যমেও আসে, সেটা উইসপার ক্যাম্পেইনিংয়ের মাধ্যমে হয়। একটা তথ্য কেউ গিয়ে কোনো এলাকায় কোনোভাবে বলল, সেটা একজন আরেকভাবে বুঝলেন, তিনি আবার আরেকজনকে অন্যভাবে ব্যাখ্যা করলেন, তো তার কিন্তু মানে অঙ্গ প্রত্যঙ্গের সম্প্রসারণ ঘটতে থাকে এক্ষেত্রে। তো মানে সেই ফলে জিনিসটার মধ্যে একটা ন্যাচারাল ডিস্টরশন কিন্তু তৈরি হয়, সেই ব্যাপারটায় সাবধান থাকতে হবে। হ্যাঁ, এখানে বকরি বুধ উইথ রাহু অ্যান্ড প্রেজেন্স অফ মঙ্গল, সেখানে যেটা হবে, এখানে ইনফরমেশন এখানে কিন্তু ম্যালাফিক হওয়ার যোগ আছে, বা নেগেটিভ ইনফরমেশান হওয়ার যোগ আছে, বা কোনো একটা ইনফরমেশান আসলো সেই ইনফরমেশনের দ্বারা আউটব্রাস্ট বেশি হতে পারে, এই ধরনের কিন্তু প্রাথমিক, সেটা একটা ছোট্ট ঘর থেকে সমাজ ব্যবস্থার কোনো না কোনো স্তরে হবে। এবং যেহেতু শনির ঘর, আমি সারা পৃথিবীরকে কনসিডার করেই পুরো ঘটনাগুলো বলবার চেষ্টা করছি। রিউমার প্রচুর পরিমাণে সংগঠিত হবে, একজন একটা খবরকে একরকমভাবে বলবেন, আরেকজন সেটাকে অন্যভাবে তার এক্সপ্লেনেশন দেবেন। তো এখানে বিভিন্ন রকম দেখবেন যে অনেক সময় হয় দুটো দেশের মধ্যে বিভিন্ন রকমভাবে পত্রযুদ্ধ হচ্ছে, কোনো একটা ধরুন বাইল্যাটারাল ইস্যু, বা তার থেকেও 2 বা 3টে বা 4টে দেশ একে অপরকে পত্র লিখছে, কোনো কমন কোনো জায়গায় কোনো সমস্যা রয়েছে সেটা রিজলভ করার জন্য, এবং সেটা প্রত্যেকটা দেশ আরেকটা দেশের উপরে, সেটা একটা আন্তর্জাতিক যারা রিলেশন, যারা পড়াশোনা করেন তারা জানেন যে সবাই সবার উপর একটা প্রেশার তৈরি করবার চেষ্টা করে যাতে তার কার্যসিদ্ধটা হয়। এটা একদম অতীতকাল থেকে, যখন থেকে কনসেপশন অফ সোসাইটি তৈরি হয়েছে তখন থেকেই সেটা রয়েছে। তো সেই হিসাবে এখানে দেখা যাবে যে এটা কিন্তু একটু বেশি রকম ডিপ্লোমেসির স্তরটাকে অতিক্রম করে একটু প্রেশারাইজড ওয়েতে চলে আসছে। তো সেটা কিন্তু একটু কিন যদি অবজারভেশন রাখেন সেটা কিন্তু বুঝতে পারবেন। বা ধরুন আমাদের যে ওয়্যার চলাকালীন, যেহেতু এখন মেডিটেরিয়ান সি বা এই সমস্ত আমাদের যে ইরানিয়ান সির সাদার্ন পোর্শনে সেই সমস্ত জায়গায়, বা অ্যারাবিয়ান সির একদম নর্দার্ন পোর্শনের আমাদের রেড সি পর্যন্ত যে অংশটা রয়েছে ভারতের পশ্চিম অংশ থেকে, এই অংশটায় যেহেতু বেশ একটা উত্তেজক পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, তো সেখানে কিন্তু যেহেতু সি এর মধ্যে এখন আমি শনির যখন গোচর আপনাদের বলেছিলাম তখন বলেছিলাম যে এখানে
দান্দিক প্রবণতা বেশি বাড়বে। আপনারা দেখতে পাবেন যে বেসমেন্ট ইউজ করার ব্যাপারে বিভিন্ন সি রিলেটেড জায়গায় যে বিভিন্ন দেশ তাদের যে বেসমেন্ট আছে, অ্যাকচুয়ালি দেশগুলো তাদের কলোনিয়াল যে প্রিন্সিপাল সেটা থেকে কিন্তু তারা অলমোস্ট বেরোতে পারেনি। মানে ইউরোপিয়ান যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো মানে মানুষের লোক দেখানো সভ্যতা ভদ্রতাটা আছে সেখানে, বা সমাজের তাদের মধ্যে হয়তো 20-25% লোক আছেন যাদের মধ্যে সেই ডিসেন্সি বা কার্ডসে কিন্তু রয়েছে। কিন্তু একটা বড় মানুষের মধ্যে কিন্তু এখনও রয়েছে যারা একটু খবর পড়েন বিভিন্ন দেশের বা লোকাল মিডিয়াগুলো যারা দেখেন সেই সমস্ত সংশ্লিষ্ট দেশগুলো, তারা যেহেতু দীর্ঘ মানে তাদের দেশে রেনেসা হওয়ার পর থেকে মোটামুটি তারা যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশের ওপরে মানে যাকে বলা হয় কর্তৃত্ব করে এসেছে, বা এক ধরনের অনৈতিক শাসন কার্য বা সোজা ভাষায় লুটতরাজ চালানো যে করে এসেছে, এবং যখন বুঝেছে যে সেখানে আর থাকা সম্ভব নয় সেখান থেকে কার্যত সম্মানজনকভাবে পালাতে বাধ্য হয়েছে, কিন্তু তাদের ওই ব্যাপারটা ভেতরে রয়ে গেছে। তারা সেইটা মাইন্ডসেটটা তাদের চেঞ্জ হয়নি। ধরুন 3-4 পুরুষ আগেই তারা রয়েছে, তো তার ফলে ওই মাইন্ডসেটটার জন্য তাদের মধ্যে না একটা সেন্স অফ ইনসিকিউরিটি প্রচুর পরিমাণে থাকে। কারণ ইউরোপে কিন্তু খাবারের প্রোডাকশান যে খুব একটা হয়, বিশেষত পশ্চিম ইউরোপে হয় না। আমি একবার উদাহরণ দিয়ে বলেছিলাম যে দেখবেন যবে থেকে এখান থেকে লুটতরাজ মানে বিভিন্ন রকমভাবে উপঢৌকন বলুন বা ধরুন ভয় দেখিয়ে হোক, বিভিন্ন রকম সানসেট ল অমুক তমুক করে এখান থেকে যে পরিমাণ অর্থ লুটে নিয়ে গেছে পুরো ভারতীয় উপমহাদেশের এরিয়া, তখন তো একটাই দেশ ছিল, এখান থেকে যে সোনার ভারতবর্ষ সেখান থেকে যে নিয়ে গেছে, তো সে সময় দেখবেন ওদের যত আবিষ্কার বা সব কিছু হয়েছে, কারণ ওদের পয়সা ছিল না অ্যাকচুয়ালি। কারুর ঘরে যদি খাবার থাকে সে কখনো অন্য ঘরে কেন যাবে, তাই না? কোনো পাগল ছাড়া তো কেউ যাবে না। তো ওরা এই জন্য ঘুরে বেড়াতো, কারণ ওদের দেশের বেসিক খাদ্যবস্ত্র বাসস্থানের সংস্থান ছিল না। হ্যাঁ, কিছু কিছু মানুষের কিন্তু এক্সপিডিশন করা এই ধরনের ছিল, কিন্তু তার মানে সবাই নয়, এরা কিন্তু বাণিজ্য করতে এসেছিল। তো সেই মানসিকতাটা রয়ে গেছে এখনো। তো সেই পয়েন্টগুলোতে দেখবেন অনেক বেশি এই সময়ে প্রেশার তৈরি হবে। বিভিন্ন কলোনিয়াল যারা দেশ ছিল, আমেরিকা মুখে বলবে না কিন্তু আসলে কিন্তু সেই প্রিন্সিপালই ফলো করে। আমেরিকাতে যে লোকগুলো বাস করে তারা তো ইউরোপেরই লোক, তারা তো অন্য জায়গা থেকে আসেনি। তো তাদের ওই মাইন্ডসেট ওরকমই রয়েছে। কানাডাতে যারা থাকে তারা তো ইউরোপেরই লোক, তারা অন্য জায়গা থেকে আসেনি। তো তার ফলে তাদের ওই মাইন্ডসেটটা ওভাবে আছে। তো কিন্তু দেখবেন এ সময় তারা না বেশ প্রেশারে থাকবে। এই তাদের যে বিভিন্ন রকম এই এরিয়াগুলোতে তাদের যে বিভিন্ন বেস আছে, আর্মি বেস, মিলিটারি বেস যাদের আছে, যেখান থেকে তারা কন্ট্রোল করে পরোক্ষভাবে, চাপ সৃষ্টি করে এক ধরনের, সেই জায়গাগুলো তারা পরোক্ষে কিছুটা নিজেরাই প্রেশারের মধ্যে থাকবে আনটিল মঙ্গল রাহুর মিটিং শেষ না হচ্ছে। আমি 15 তারিখ পর্যন্ত শুক্রের আলোচনাতে বলেছি, আপনারা যারা শুনবেন আর কি, দুটো যেভাবেই আপলোড হোক না কেন সেখানে দেখতে পাবেন যে আলোচনাটার মধ্যে লিয়াজোটা আপনারা দেখতে পাবেন সেখানে। আর কি হবে, এখানে প্রচুর ইনফরমেশন ওয়্যারফেয়ার হবে, যেটা এখনকার ওয়্যার স্ট্র্যাটেজির একটা বড় লক্ষণ। যে দেশ আরেকটা দেশকে প্রেশারে রাখার জন্য যদি একটা কনফ্লিক্ট বা স্কারমিশ হয়, এ বলবে এর 2টো প্লেন ভেঙে ফেলেছি, এ বলবে আমি এর একটা দ্রোণকে ভেঙে ফেলেছি, এ বলবে আমি তোমার একটা ধরো কোনো রকম রেজিস্ট্যান্সের কোনো একটা মেকানিজমকে আমি নষ্ট করে দিয়েছি, কোনো রাডার নষ্ট করে দিয়েছি, হ্যাঁ, কোনো অ্যাওয়াক্স নষ্ট করে দিয়েছি, এরকম ধরনের এইরকম। কিন্তু কে অ্যাকচুয়ালি ঠিক কথা বলছে সেটা বেশ কিছুদিন পরে আসে। সেটা আমরা নর্মালি দেখেছি। আমাদের যেহেতু একটা মানে অত্যন্ত সুশৃঙ্খল এবং যে আন্তর্জাতিক যে মান আছে সেই মান সম্পন্ন আমাদের সেনাবাহিনী আছে, ফলে তাদের দ্বারা যে ব্রিফিং হয় সেটার মধ্যে খুব স্পষ্টতা থাকে, ক্লিয়ারিটি থাকে, এবং নর্মালি সেটা যেরকমই ঘটুক সেটাকে তারা কনসিডার করেন, কোনোভাবেই তারা
করেন না, কিন্তু পৃথিবীর সব দেশ সেটা করে না। পৃথিবীর বিভিন্ন দেশ আছে যারা এখনো মার্সেনারিজের মাধ্যমে যুদ্ধ করে, নিজেদের সেনাবাহিনীও নেই। তো এরকম যাই হোক, আপনারা নিজেদের অভিজ্ঞতা দ্বারা এগুলো বুঝতে পারবেন এই সময় হবে, বা যা না ঘটবে তার থেকে অনেক বেশি রিউমার বেশি ছড়াবে, এবং বেশ রিস্কফুল কাজ করার প্রবণতা কিন্তু এ সময় তৈরি হবে। এটা একটা দিক। এছাড়া কুসংঘ এবং কুবন্ধু এ সময় কিন্তু প্রচুর হবে। ওই জন্য আমি প্রথমেই বললাম, যারা ওই ধরনের কৈশোর বা যৌবন, এবার এটা আন্তর্জাতিক জায়গা থেকে আমরা ব্যক্তিগত স্তরে আনছি, যারা আছেন বিশেষত বাচ্চা ছেলে মেয়ে যারা পড়াশোনা করছেন, তারা কিন্তু বন্ধুবান্ধব সম্পর্কে মানে হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আচ্ছা, বিভিন্ন কম্পিউটার পার্টস এবং পেরিফেরালসের যারা কাজ করেন, বোথ হার্ডওয়্যার এবং সফটওয়্যার, সেখানে কিন্তু ভালো ডেভেলপমেন্ট পাবেন, কিন্তু ডেভেলপমেন্টটা এখন বুঝতে পারবেন না। বুঝতে পারবেন মোটামুটি মার্চের ফ্যাগ এন্ড বা এপ্রিলে গিয়ে, তার আগে কিন্তু সেটা আসবে না। কিন্তু এ সময় কাজ হবে বিভিন্ন রকম সফটওয়্যার রিলেটেড কাজ, বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড কাজ, বিভিন্ন রকম ছোটোখাটো যন্ত্রপাতি ইনভেনশনের কাজ এ সময় কিন্তু সংগঠিত হবে। কোঅর্ডিনেশন কিন্তু ভীষণভাবে ব্যাহত হবে এই সময়। সেটা পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা, এখন তো কেউ চিঠিপত্র খুব কোনো অফিসিয়াল ছাড়া সেগুলো তো খুব একটা হয় না, মেইল হয়, বিভিন্ন রকম অন্যান্য ফেসবুক বা বিভিন্ন রকমভাবে হোয়াটসঅ্যাপ করে দিল, কিন্তু তাও দেখবেন যেখানে চিঠিপত্র বা কোনো বস্তু বিভিন্ন আদান প্রদান হচ্ছে ট্রেড বা যেগুলোর জন্য, সেগুলো না ভীষণ হ্যাম্পার্ড হবে এই সময়। বা যেগুলো যেগুলো বিভিন্ন আমাদের আধুনিক যে যন্ত্রপাতি বা তথা পুরো সমাজ ব্যবস্থা, গাড়ি মেশিন চালানোর জন্য যে ফসিল ফুয়েল, ন্যাচারাল গ্যাস, কোল বা এই ধরনের যে বস্তুর যে আদান প্রদান ঘটে, মূলত জলমাধ্যমেই ঘটে, সেখানে দেখবেন খুব হ্যাম্পার্ড হবে। মানে সময় কনসাইনমেন্ট একটা জায়গা থেকে একটা জায়গায় পৌঁছাতে পারবে না, বা অনেক সময় দেখা যেতে পারে যে সেটা আবার ফিরেও চলে যেতে পারে। এই ধরনের ঘটনাও কিন্তু হতে পারে, মোটমাট ডিলে হবে। আচ্ছা, যারা বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল সেকশন আছে, যেমন ধরুন বিভিন্ন নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারি আছে, ব্যাংকিং সেক্টর আছে, বিভিন্ন ধরনের ধরুন একদম বেস লেভেলের যে ট্যাক্সেশন আছে, যেগুলো একদম ধরুন ডিসেন্ট্রালাইজেশন করে করে একদম লোকাল বডি বা লোকাল অথরিটি যে ধরনের ট্যাক্সগুলো কালেকশন করে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু বড় রকম রিফরমেশনের যোগ আছে। কিন্তু সবগুলো দেখতে পাবেন এপ্রিল থেকে। মানে এই সময় ক্যালকুলেশনস আর বিং ডান ডিউরিং দ্যাট ফেজ, কিন্তু এগুলো বাস্তবভাবে উপলব্ধি করা যাবে অন্তত আমি আজকে যে অনুষ্ঠান করছি তার অন্তত 40 দিন মিনিমাম পর থেকে। টেকনোলজিক্যাল ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু রিভাইভেশন আপনারা দেখতে পাবেন। প্রচুর বন্ধুত্ব এ সময় কিন্তু ব্রেকডাউন হওয়া বা পুনরায় রিভাইভ করা দুটোই হতে পারে। বোথ, মানে মাঝামাঝি স্তরে জিনিসটা থাকা মুশকিল আছে। মানে যাদের ক্ষেত্রে ব্যাপারগুলো অ্যাট স্টেক আছে আর কি, তাদের ক্ষেত্রে বলছি। আচ্ছা, প্রচুর মিস ইনফরমেশন যেটা আমি বলছিলাম, সেটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও আসতে পারে। মাস্টারমশাই একভাবে হয়তো তার প্রবলেমটা সলভ করালেন, হয়তো পরীক্ষার সময় সেটি অন্য একটি মেথডে চাইল, তার ফলে ছাত্রছাত্রীরা সেটি যদি পথে চলেন তাহলে কিন্তু সেটা থেকে ভুলও আসার সম্ভাবনা আছে, সেই ধরনের প্রবলেমও আছে। গ্রহণের একদম মানে আগে, মানে জাস্ট গ্রহণ যেদিন সংগঠিত হবে পূর্ণিমা তার কিন্তু আগে লেগে যাবে, সূতক তার আগে লেগে যাচ্ছে। মানে 2 তারিখ মোটামুটি অ্যারাউন্ড 5:30 6টার সময় পূর্ণিমা লাগবে, এবং পূর্ণিমা ছাড়বে পরের দিন মোটামুটি 25 ঘন্টা পরে। তো সেই হিসাবে 6:45টার কাছাকাছি পূর্ণিমা ছাড়বে। তো সেই সময় পর্যন্ত কিন্তু পৃথিবীর যে জিওপলিটিক্যাল স্টেট বা নর্মাল যে সিচুয়েশান আছে সেখানে কিন্তু প্রচুর আপস অ্যান্ড ডাউনস উইল বি ভিজিবল। সেটা আমরা আমাদের জীবনের অভিজ্ঞতা দ্বারা দেখতে পাবো, এবং ঈশ্বরের কাছে যেটা চাইবো আর কি, সেটা হচ্ছে কোনোভাবে যেন
জানমালের মানুষের, ইনোসেন্ট মানুষের যেন কোনো রকম ক্ষতি না হয়, কোনো পশু পাখি ক্যাটেলস আর কি, তাদেরও যেন কোনো ক্ষতি না হয়, অ্যাকুয়াটিক অ্যানিমেল প্রত্যেকের ক্ষেত্রেই যেন একই ব্যাপার বজায় থাকে। আমি শুধু এইটুকু আপনাদের কাছে বলবো, এই আলোচনার যে সার যদি বলা হয়, এটা হচ্ছে এই যে ফেজটা আছে, এই ফেজটা কিন্তু যে খুব জটিল ফেজ তা নয়। এখানে অ্যাকচুয়ালি বুধ প্রত্যেক 2-2.5 মাস অন্তর বকরি হবে, এটা স্বাভাবিক ব্যাপার, 3 বার সে মিনিমাম বকরি হবে। তো সেই হিসাবে এখানে অ্যাকচুয়ালি সমস্যাটা রয়েছে মঙ্গল থাকার জন্য। তার ফলে ব্যাপারটার মধ্যে এবং রাহু আছে বলে অ্যাগ্রেশন এনে দেবে। এখানে একটা পজিটিভ জায়গা আছে, বৃহস্পতির দৃষ্টি। বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য এটার যে এসকেলেশন যেটা রয়েছে সেটা কিন্তু একটা লেভেলে গিয়ে থামবে। মানে এমনও হতে পারে অনেক দিন ধরে চলা কোনো যুদ্ধ এ সময় কিন্তু ন্যাচারাল ট্রুস ঘোষিত হতে পারে, মানে বিরতি হতে পারে, যেটা অনেক দিন ধরে চলছে। আমি বলছি না যে উল্টো ফল দেবে, সাময়িক একটা, মানে ট্রুস কথার অর্থই সাময়িক বিরতি। তো সেই ধরনের কিন্তু ব্যাপারও হতে পারে, এটাও কিন্তু আমরা দেখতে পারি। সেটা বিভিন্ন দেশে হতে পারে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে রয়েছে, রাশিয়া জাপান, জাপান চীনের মধ্যে রয়েছে। তো এরকম ধরনের বিভিন্ন আইল্যান্ড নিয়ে তাদের মধ্যে গণ্ডগোল আছে। তো সব মোটামুটি বিভিন্ন দেশের সাথেই এরকম বিভিন্ন আইল্যান্ড নিয়ে এরকম আছে সারা পৃথিবীতে অনেক। তো এই রকম ধরনের কিন্তু জায়গায় যদি ছোটোখাটো কোনো স্কেরমিশ থাকে বা অনেক দিন ধরে কোনো, যেরকম রুশ ইউক্রেনের যুদ্ধ চলছে আজকে প্রায় 4 বছরের মতো, এখানে দেখা যেতে পারে যে সাময়িক কিছু বিরতি কিন্তু দেখা যেতে পারে, বাট সেটা ডিপেন্ড করছে সেখানকার মানডেনের উপরে। কারণ রাশিয়া ইউক্রেনের পূর্ব দিকের যেগুলো মানে রুশ স্পিকিং, মানে এথনিক দিক থেকে যেগুলো রাশিয়ান বলে করা হয়, সেই অংশগুলো কিন্তু রুশ দখল করে নিয়েছে। ক্রিমিয়া অঞ্চলও কিন্তু 2014 সালে দখল করে নিয়েছে, সেগুলো কিন্তু রাশিয়ান স্পিকিং, মানে এথনিসিটির দিক থেকে তারা কিন্তু রাশিয়ান, তারা কিন্তু ইউক্রেনিয়ান নন। সেই দিক থেকেও কিন্তু একটা রেফারেন্ডাম বা এরকম কোনো যোগাযোগ অনেকবার আলোচনা হয়েছে। তো সেই রকম কিছু কিন্তু জায়গাতে একটা বিরতি আসার এ আছে, যে অনেক দিন হলে এবার একটু থামো, এরকম ব্যাপার। তো দেখা যাবে, আবার উল্টোটাও দেখা যাবে, বোথ ক্যান বি ভিজিবল। আমি একটুখানি অ্যাসেন্ডেন্ট ওয়াইজ আপনাদের বলে দিই, সেখানে কিছু শারীরিক জায়গা নিয়েও বলে দেব, তো যেগুলো বলার মতন জাস্ট ওয়ান লাইন করে বলবো। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, কোনো কিছু সেল পারচেস করার ক্ষেত্রে, বিশেষত ইমুভেবল প্রপার্টি, আপনারা একটু প্রপার যাচাই করে নেবেন, বা সেরকম হলে কোনো মানে অথেন্টিকেট কৌশলীর মাধ্যমে সেটিকে জাজ করে নেবেন, তারপরে সেটি পারচেস করবেন বা সেল করবেন। তাহলে সেখান থেকে পরবর্তীকালে বিবাদ হতে পারে, কোনো বাইরের কোনো সার্ভিস কিন্তু কিছুদিনের জন্য আটকে থাকতে পারে। প্যানক্রিয়াস এবং গল ব্লাডারের যদি কোনো সমস্যা থাকে তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন। বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বলে দিই, আপনার টোটাল যে ডেভেলপমেন্টাল ফেজটা আছে সেটা কিন্তু একটু স্পোরাডিক দিকে অগ্রসর হতে পারে। অর্থাৎ কোনো একটা লিনিয়ার গ্রোথ থেকে সেটা দেখা যেতে পারে সেটা মাল্টিফেশিয়াল গ্রোথের দিকে যেতে পারে, এবং কোনোটাই তার প্রপার লক্ষ্যের দিকে না পৌঁছাতে পারে। দশা খারাপ হলে কিন্তু এই ধরনের অভিব্যক্তি বেশি অনুভূত হবে, সে নিয়ে নিঃসন্দেহে বলা যায়। হুইচএভার, আপনারা সেই ব্যাপারে সতর্ক থাকবেন, কোনো রকম ইনসাবঅর্ডিনেশনে যাবেন না, সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন, মনকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন বাই ধ্যান, চ্যান্টিং বা প্রপার গুরুর সহচর্যে। নাহলে কিন্তু সেখান থেকে ব্লাড সুগার, ব্লাড প্রেশার, এই ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার, ঘুমের সমস্যা, এগুলো কিন্তু হতে পারে। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, নিজের কাজের জায়গায় যতটা সম্ভব অ্যাকাউন্টেবল থাকার চেষ্টা করবেন। অ্যাকাউন্টেবল ইন দ্য সেন্স যে আপনাকে যে কাজ দেওয়া হচ্ছে সেটা সময়ে কমপ্লিট করা, এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেটা সময় মতন সেটা রিপোর্ট করা, এই ব্যাপারটা করবেন। আপনি যদি ব্যবসা করেন
সেলফ এমপ্লয়েড হন, তাহলে যেভাবে আপনি অর্ডার নিচ্ছেন বা কোনো মানুষকে সার্ভিস দিচ্ছেন সেগুলোর মধ্যে যতটা সম্ভব অথেন্টিসিটি মেনটেন করবার চেষ্টা করবেন। স্পেশালি টক্স বা এক্সারসাইজ অফ ইউর পাওয়ার অ্যান্ড অথরিটি হুইচ এভার ইট মে বি, সেক্ষেত্রে কিন্তু মেনটেন করবার চেষ্টা করবেন। নাহলে সেখান থেকে আপনার নামের সাথে এক ধরনের বলতে পারেন বিভিন্ন কুশব্দ যুক্ত হতে পারে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনি নাও হতে পারেন। এই সময় রাহু আপনাকে ডেফার্ড করাতে পারে, ডিলেড করাতে পারে বা ইরেসপন্সিবল এরকম কোনো শব্দ আপনার সাথে যুক্ত হতে পারে। সাইনাস, ফেশিয়াল কোনো বোনের সমস্যা, চিনের কোনো সমস্যা, বা ধরুন একদম থ্রোট রিলেটেড জায়গায় ফ্যারেঞ্জাইটিস, থাইরয়েডের সমস্যা, টনসিলের সমস্যা থেকে কিন্তু সাবধান থাকবেন। পিতার স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন যতটা সম্ভব। আর যদি কোনো ব্যাপারে কোনো ইনস্টিটিউশনাল লোন যদি আপনার থাকে, তার ইএমআই যাতে কোনোভাবে না পড়ে সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলতে পারি যে সন্তানদের নিয়ে অতিশয় উদ্বিগ্ন হবেন না, সেটা কিন্তু আপনার শারীরিক অবস্থাকে গণ্ডগোল করবে। স্পেশালি অতিরিক্ত ফ্যামিলি কনসেন্ট্রেশন বা অতিরিক্ত পরিবারকে নিয়ে চিন্তা ভাবনা করা, মানে ওভার এক্সারসাইজের দিকে যাবেন না কোনো কাজের ক্ষেত্রে, তাহলে সেখান থেকে কিন্তু বিরূপ মানে এক ধরনের প্রতিক্রিয়া আসতে পারে। স্পাউসের সাথে সম্পর্ক মেনটেন করবেন এবং সর্বোপরি যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে স্পাউসের ফ্যামিলি বা তিনি যে কাজের সাথে আছেন তাকে মিনিমাম একটু সাহায্য করা, সেই রিগার্ডিং কিন্তু কাজকর্মগুলো করবেন, অর্থাৎ প্রপার কোঅপারেশনের মাধ্যমে রিসাইড করবার চেষ্টা করবেন। লাংস এরিয়া এবং আপার অ্যাবডোমিনাল যে ডাইজেশন পার্ট আছে সেদিকে খেয়াল রাখবেন। সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, আপনার মধ্যে কিন্তু ফাইন্যান্সিয়াল যে ইনসিকিউরিটি এবং সেখান থেকে এক ধরনের অ্যাগ্রেশন কিন্তু তৈরি হতে পারে, যে এক ধরনের হারবারিং প্রিন্সিপালও কিন্তু এখানে মানে রিভাইভ করতে পারে আর কি, যে যা পাচ্ছি সেটাই আমি এসে জমাবো। এবং ইনসিকিউরিটি রিলেটেড এবং ভীষণ পরিমাণে যাকে বলা যায় ল্যাথার্জি, অলসতা বা ধরুন ইনার্শিয়া রিগার্ডিং যে টেন্ডেন্সি আছে সেটা কিন্তু মেন্টাল ইনসিকিউরিটি, অর্থাৎ ফিজিক্যালি কাজ না করে সেটাকে মানসিকভাবে চিন্তা করে আপনার শরীর এবং মন কিন্তু এক ধরনের বলতে পারেন একটা বিষম প্রোগ্রেশনের দিকে চলে যেতে পারে। তো সেই ব্যাপারে প্রপার গুরু বা আপনি যদি কোনো মন্ত্র দীক্ষিত হন সেগুলোর দ্বারা কিন্তু নিজেকে প্রপার রাখার চেষ্টা করবেন, বা আপনার গুরুদেবের সাথে আলোচনা করবেন, বা ছক অ্যাটলিস্ট কাউকে দেখিয়ে নেবেন। শারীরিক ক্ষেত্রে কিন্তু আপনার পিত্তদোষ সংক্রান্ত সমস্যা, মানে কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা এবং ডাইজেশনের সমস্যা কিন্তু আপনাকে দুর্বল করতে পারে। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অনেক বিটার ডিসিশন আপনাকে নিতে হতে পারে এবং কোনো রকম কোঅপারেশন এ সময় কিন্তু আপনি খুব একটা কারোর থেকে পাবেন না, খুব নিজের লোকের থেকেও কিন্তু পাবেন না, এবং কেউ কিন্তু আপনাকে ব্যাপারটা ইচ্ছে করে করবে না। সিচুয়েশন এভাবে আপনার সামনে আসবে যে আপনি নর্মালি সেখান থেকে কিন্তু কিছুটা কাট অফ হয়ে যেতে পারেন। সেই অংশ থেকে চেষ্টা করবেন নিজেকে সেগুলো থেকে যতটা সম্ভব বিচ্যুত রাখা যায়। কোনো রকম বিবাদ বিসম্বাদযুক্ত বিষয় বা ধরুন সেই রিগার্ডিং কোনো ব্যাপারকে এগিয়ে নিয়ে যাওয়া, সেগুলো থেকে আমি বলবো অন্তত 3rd উইক অফ মার্চ পর্যন্ত নিজেকে বিরত রাখবেন। স্পাউসের হেলথ এবং যদি একের বেশি সন্তান থাকে তাহলে যে ছোট সন্তান আছে তার হেলথের দিকে, বা তিনি যদি বিবাহিত বা বিবাহিতা হন তাহলে তার স্পাউসের হেলথের দিকেও কিন্তু নজর রাখবেন। আপনার যদি এ সময় কোনো মানে ম্যাট্রিলিয়াল সাইড থেকে যদি কোনো প্রপার্টি আসার যোগ থাকে, মানে যদি থাকে এরকম, তাহলে সেটা কিন্তু সেই রিগার্ডিং আলোচনা এ সময় কিন্তু শুরু হতে পারে, বা অলরেডি যদি আলোচনা হয় তাহলে সেটা একটা ফাইনাল স্টেটে কিন্তু পৌঁছাতে পারে। নর্মাল শরীরের ইমিউনিটি রিগার্ডিং প্রবলেম আসবে এবং হার্ট সংক্রান্ত জায়গায়ও কিন্তু স্লাইট ট্রাবল আসতে পারে, বিশেষত যারা দীর্ঘদিন ধরে হার্ট সংক্রান্ত সমস্যায় ভুগছেন
ভেন্ট্রিকিউল সংক্রান্ত জায়গা থেকে। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের এই বকরি অবস্থা কিন্তু আপনার মধ্যে এক ধরনের বলতে পারেন এটি সিংহের যে ক্ষেত্রে যেটা বললাম ইনসিকিউরিটি সেরকম নয়, কোনো ব্যাপারে অতিরিক্ত তাড়াহুড়ো করার একটা প্রবণতা আপনার মধ্যে তৈরি হতে পারে, যে মনে হবে কালকের মধ্যেই কাজ আমাকে শেষ করতে হবে, না হলে আমি আমার যে কথা থেকে সরে যাব, এরকম কিছু ভার্চুয়ালি চিন্তাভাবনা আপনার মনে এসে পরিস্থিতিকে কিন্তু একটু ভারাক্রান্ত বা আপনার থেকে ডিভিয়েট করে দিতে পারে, সে বিষয়ে সাবধান থাকবেন। সন্তানদের এডুকেশনাল পারপাসে কিন্তু খরচ হতে পারে, কিন্তু সেটা অবভিয়াসলি পজিটিভ ইনভেস্টমেন্ট, এবং সন্তানদের যদি সেই পোটেনশিয়াল থাকে তারা যদি, তাহলে কিন্তু সেটা অবশ্যই ফ্রুটফুল হবে, সে ব্যাপারে কোনো রকম কার্পণ্য করবেন না। বাট আপনি যদি কোনো ব্যবসা করেন, একের বেশি পার্টনার সেখানে আছে, মানে দুই, মানে আপনাকে নিয়ে যেন তিন এরকম হয়, তাহলে নিজেদের মধ্যে কিন্তু প্রপার কোঅর্ডিনেশন বা লিয়াজও বানিয়ে কাজ করবার চেষ্টা করবেন, না হলে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, এবং কোনো একজনের হরোস্কোপ যদি একটু বেশি মিসম্যাচ থাকে আপনাদের বাকি দুজনের সাথে, তাহলে গণ্ডগোলের মাত্রাটা কিন্তু ডিসইন্টিগ্রেশনের দিকেও কিন্তু নিয়ে যেতে পারে, সে ব্যাপারে সাবধান। প্রস্টেটের সমস্যা এবং থাই হাঁটু পর্যন্ত অংশে কোমর থেকে, সেখানে কিন্তু আপনার অর্থোপেডিক সমস্যা থেকেও আপনাকে ব্যথা বেদনা দেবে। আর যাদের ক্ষেত্রে কোনোভাবে শরীরে ক্যালসিয়াম বা এই ধরনের আমাদের যে নেইল পোর্শন আছে সেখানে যদি তার ইনসিডেন্স দেখা যায়, তাহলে সেগুলো নিয়ে চিকিৎসকের পরামর্শ নেবেন। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই সময় কিন্তু অসম্ভব রকম ইমপেশেন্স এবং ইরিটেশন আপনাকে নিয়ে আসবে। একাধারে শুক্র 5th হাউসে পৌঁছানোর পরে যেরকম কিছুটা রোম্যান্টিক স্টেট আপনাকে তৈরি করবে, অন্যথায় কিন্তু ভীষণভাবে ইন্টারনালি ইমপেশেন্স আপনার মধ্যে তৈরি হবে, ইরিটেশন তৈরি হবে, সাডেন অ্যাঙ্গার তৈরি হবে, এবং মেন্টাল রেস্টলেসনেস আপনাকে কিন্তু ভীষণভাবে বাড়িয়ে দেবে। এবং বাড়িতে বা অফিসে দুটো জায়গায়, সেটা কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রেও হতে পারে, সেখানেও একরকম রেস্টলেসনেস কন্ডিশন তৈরি হবে, অর্থাৎ পিস অফ মাইন্ড হবে, এবং সেটা থেকে নিজেকে কিন্তু যতটা সম্ভব মানে রিফ্রেইন রাখার চেষ্টা করবেন। আর যাদের ক্ষেত্রে লাংসের, হার্টের বা একদম আপার অ্যাবডোমিনাল পোর্শনে ডাইজেশনের প্রবলেম আছে, বা কোনোভাবে টাইফয়েড জাতীয় ডিজিজ হয়ে গেছে, তারা কিন্তু এই সময় সাবধানে থাকবেন। কোনো রকম স্ট্রেস এইগুলোকে অ্যাভয়েড করবেন, এবং ঘুম যাতে ঠিক থাকে সেদিকে খেয়াল রাখবেন। ধনু লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, পয়সা কড়ি কিন্তু ভীষণভাবে এই সময় কনস্ট্রেইনস অবস্থা তৈরি হবে, এবং কোনোভাবে মানি একদম মানে পাইপ লাইনে এসে আটকে থাকবে, কিন্তু মানি ফ্লো আপনার কাছে খুব একটা হতে চাইবে না। মানে সেই পরিমাণ ছকের যদি স্যাটার্ন অত্যন্ত বলি স্টেটে না থাকে, এবং বুধ যদি অত্যন্ত বলি স্টেটে আপনার বেস হরোস্কোপে না থাকে, তাহলে কিন্তু টোটাল যে মানি আপনার কাছে আসা দরকার তার কিন্তু আপনি 25% এ সময় অ্যাচিভ করতে পারবেন না। সেটা আপনার এক ধরনের মেন্টাল ইমব্যালেন্স বা ধরুন ইনসিকিউরিটি সেন্সেশন আপনার মধ্যে বৃদ্ধি করবে, মোটমাট আপনার মাইন্ডকে অশান্তিপূর্ণ তৈরি করে রাখবে, এবং সেই নিয়ে আপনার পরিবারের যে সদস্যা যারা আছেন তাদের সাথে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, এবং পরিবারের মধ্যে ইন্টিগ্রেশনের যে জায়গাটা সেটাও কিন্তু টু সাম এক্সটেন্ট নষ্ট হবে। যারা বিভিন্ন ধরুন অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন করেন, সরকারি বেসরকারি বিচেবে, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় ইমেন্স প্রেশার থাকবে রিগার্ডিং দেয়ার রেসপেক্টিভ জবস। শরীরের ক্ষেত্রে বলবো নার্ভাস সিস্টেম এবং শরীরের ঊর্ধ্বাংশে অর্থোপেডিক জায়গা থেকে সাবধান থাকবেন, বিশেষত জাংচারগুলোতে। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই সময় কিন্তু নিজের পারচেজ এবং সেল এই সংক্রান্ত কাজগুলোকে একটু বুঝে শুনে করবেন, না হলে সেখান থেকে সমস্যা তৈরি হতে পারে। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই সময় ফাইন্যান্সিয়াল একটু ক্রাঞ্চ কিন্তু আপনার যাবে, এবং সমস্ত কাজ একটু অতিশয়
ভারী হয়ে যাবে, যেটাকে ইউ হ্যাভ টু পুশ বিহাইন্ড। তো তার ফলে দেখবেন যে যে পরিমাণ কাজ আপনি করছেন তার থেকে অনেক যে আউটকাম আসছে সেটা কিন্তু অবভিয়াসলি আপনার পোটেনশিয়াল বা ক্যাটাগরি থেকে কম আসছে। খারাপ দশায় থাকলে সেই মাত্রাটা কিন্তু বেড়ে যাবে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিবর্গের স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু সাবধান থাকবেন, সেখান থেকেও সমস্যা তৈরি হতে পারে। বাড়িতে এক ধরনের বলতে পারেন যে শান্তি বজায় থাকবে, কিন্তু সেটাকে খুব প্রপার শান্তি বলা যায় না। সেটা সবাই যেন কিছু বলতে মানে উদ্যত রয়েছে, কিন্তু কোনো অজ্ঞাত কারণে কেউ খুব একটা কথা বলছেন না। তার ফলে পরিস্থিতির মধ্যে একটা নিস্তব্ধতা থাকবে আপাতত, কিন্তু সেটাকে ঠিক শান্তি বলা যায় না। রাতের ঘুম এবং ডাইজেশন সিস্টেমের দিকে খেয়াল রাখবেন। আর এই সময় চেষ্টা করবেন, খুব ইমার্জেন্সি সেকশন যদি না থাকে তাহলে কোনো রকম লোন বা বড়োয়িংয়ের দিকে যাবেন না, তাহলে কিন্তু নেগেটিভ ফল দেবে সেখান থেকে। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই যে যারা বিজনেস করছেন, ইনভেস্টমেন্ট করছেন, তারা কিন্তু খুব বুঝে করবেন এ সময় কিন্তু মার্কেটের ফ্লাকচুয়েশন খুব ব্যাপক হবে। কখনো কখনো আমি শুক্রের আলোচনায় বলেছি, অনেক পার্মানেন্ট কোম্পানি তার ফেস ভ্যালু নষ্ট হতে পারে, বা অনেক নতুন কোম্পানি কিন্তু সে হঠাৎ করে রেইজ হতে পারে। এ সময় দুটো সেক্টরই খুব মানে সেটার উত্থান এবং পতন দুটোই খুব অ্যাব্রাপ্ট স্তরে ঘটতে পারে। সুতরাং যা করবেন সেটা লং টার্মে করবেন। স্পাউসের হেলথের দিকে নজর রাখবেন, নিজেরও হেলথ, স্পেশালি নার্ভাস সিস্টেম, হার্টের সমস্যা এবং প্যানক্রিয়াস এবং কিডনির দিকে নজর রাখবেন। যাদের অলরেডি দুর্বলতা আছে তারা কিন্তু অবশ্যই সেদিকে বেশি রকম খেয়াল রাখবার চেষ্টা করবেন। যাদের ক্ষেত্রে কোনো রকম নোজ দিয়ে ধরুন ব্লিডিং হয়, রক্তচাপজনিত বা অন্যান্য কোনো ইন্টারনাল কারণে যদি এরকম কোনো অনুভব করেন, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ এ সময় নিয়ে নেবেন। আর যাদের মধ্যে স্নোরিং করার হ্যাবিট আছে কোনো রকম, ডাক্তারবাবু হয়তো বলেছেন সেই সংক্রান্ত চিকিৎসা, বা শরীরে অক্সিজেন কম যাচ্ছে, সেগুলো কিন্তু ইগনোর করবেন না, খেয়াল রাখবেন। মীন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে দু ধরনের প্রকৃতি আসবে। একটা হচ্ছে নিজের কাজের প্রেশার, যারা কাজ করছেন অলরেডি কিছুটা হালকা হবেন। হ্যাঁ, আমি বলবো না যে টোটাল যে ছিল বার্ডেন ছিল, সেটা বলা যেতে পারে যে অন্তত 15 থেকে 30% পর্যন্ত হালকা হবে ছকের স্ট্রেন্থ বা গ্র্যাভিটি অনুসারে। কিন্তু নতুন কাজ আসতে থাকবে নতুন ডাইমেনশানে, কিন্তু মানসিক শান্তি আপনাকে কিছুতেই দেবে না। মেন্টাল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি কিন্তু আপনার থেকে স্ন্যাচ করে নেবে। সেটা কোনো না কোনোভাবে সেই বাড়ির মান্ডেন অনুসারে, আপনার পারিবারিক ছক অনুসারে, অনেকের যে কম্বিনেশন অফ হরোস্কোপস তার ফল অনুসারে কিন্তু আপনাকে ফল দেবে। এবং মনে হবে যে আমি অনেকটা সময় কাজই করি তার থেকে বেটার বাড়ি আসার থেকে, এরকম ধরনের এক প্রকৃতিও কিন্তু তৈরি হতে পারে। হুইচ এভার, সেটা খুব শান্ত মতন সেটাকে ট্যাকেল করবার চেষ্টা করবেন। এবং যতটা সম্ভব পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন তাদের কিন্তু হেলথের দিকে, স্পেশালি ফাদারের হেলথের দিকে কিন্তু নজর রাখবেন। আর স্পাউসের সাথে রিলেশনের ক্ষেত্রে কিন্তু খুব ফ্ল্যাট রিলেশনশিপ যাবে। কিন্তু হ্যাঁ, যারা বিভিন্ন রকম সম্পর্কে আছেন, প্রেম প্রণয় জাতীয় সম্পর্কে আছেন, বা একদম নতুন কোনো রিলেশনে গেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কম্পারেটিভলি বেটার দেবে। স্পেশালি যারা বাড়ি থেকে একটু দূরবর্তী স্থানে অবস্থান করছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই কিছুটা বেটার দেবে, কিন্তু বাকিদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ফ্ল্যাট এবং সাধারণ মানের দেবে। এই সময় এক্সপেন্ডিচারকে খুব রেইজ করাবে চিকিৎসা খাতে বা বিভিন্ন রকমের ভোগ্যপণ্য বা বাড়িতে ইলেকট্রনিক্স গুডস। যেহেতু ধরুন মার্চ মাস যখন পড়বে, আপনারা দেখতে পাবেন যে 12-13 তারিখের পর থেকে আস্তে আস্তে টেম্পারেচার রেইজ করছে, এবং মার্চ মাসের 22 তারিখ থেকে মার্চ মাসের 27 তারিখ, এই যে 5টা দিন বললাম, এই 5টা দিনের মধ্যে দেখবেন টেম্পারেচার একটা বিরাট ফ্লাকচুয়েশন হয়ে আমরা হট করে গরমের দিকে প্রবেশ করে যাব, উইথ হিউজ হিউমিডিটি। এবং যেটা হয় গরমকালে, এটা কিন্তু হট করে হবে 5 দিনের 5.5 দিনের মধ্যে।
তো তার ফলে এই যে টেম্পারেচার, যেটা আপনার সেকেন্ড এবং 9th হাউসের লর্ড মঙ্গল যার এবং 6th হাউসের লর্ড রবি যার কারকতা মূলত বহন করে, তার ফলে আপনার যে নর্মাল স্থিতি আছে সেটাকেও কিন্তু ভীষণ ইমব্যালেন্সও করে দেবে। সেটা বাই এক্সপেন্ডিচার, ডিস্যাটিসফ্যাকশন, যেখান থেকে যেই রকমের মানুষের ক্ষেত্রে সাহায্য, মানসিক হেল্প পাওয়ার দরকার, অব্যক্ত কথা, সেটা কোনো প্রিয়জন সেটা যাতে বুঝতে পারে, কিছু সেটাতে রিয়াকশন করে, যাতে আপনি কিছুটা গেটিং স্যাটিসফাইড, সেগুলো কিন্তু অত্যন্ত কমে যাবে এরকম ক্ষেত্রে। সে ব্যাপারেও সাবধান থাকবেন। বাড়ি সংক্রান্ত যত রকম কাগজপত্র আছে সেগুলোকে প্রপারলি কিপ করবার চেষ্টা করবেন। লেগ লেন্থ বরাবর অত্যন্ত ব্যথা বেদনা বা সেগুলো তৈরি করবে। রিউমেটয়েড যাদের আছে প্রবলেম করবে, কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা আছে প্রবলেম করবে, এবং ডাইজেশনেও কিন্তু বেশ সমস্যা করবে। সুতরাং শরীরের দিকে যত্ন নেবেন। ভালো থাকবেন।